खबर कोलकाता से है। मेयर फिरहाद हकीम ने हाल ही में बयान दिया कि वे किसी भी जांच में हस्तक्षेप नहीं करेंगे और ये सुनिश्चित करेंगे कि असली दोषी को ही सजा मिले। उन्होंने कहा, हमारा सरकार एक निष्पक्ष सरकार है, किसी भी अपराधी को बख्शा नहीं जाएगा। कोर्ट को साक्ष्यों के आधार पर निर्णय लेने दिया जाएगा। बड़े या छोटे पद पर कोई हो, कानून सभी के लिए समान है। उन्होंने कहा कि बंगाल में काम करने के अधिक अवसर है और यहाँ के श्रमिकों की पूरे देश में मांग है, लेकिन कुछ सीमावर्ती इलाकों में उकसाने वाले नारे और गतिविधियां चल रही हैं। हकीम ने केंद्र सरकार पर आरोप लगाया कि कुछ पार्टियों को इसके लिए समर्थन दिया जा रहा है। उन्होंने बैरकपुर की घटनाओं का जिक्र करते हुए कहा कि 2019 में भी एक ऐसी ही हिंसा हुई थी। बीएसएफ के मुद्दे पर बोलते हुए हकीम ने कहा कि सीमावर्ती क्षेत्रों में बीएसएफ की गतिविधियों के कारण सांप्रदायिक तनाव बढ़ाने की कोशिश हो रही है। उन्होंने ये भी कहा कि देश की सुरक्षा सबसे महत्वपूर्ण है, लेकिन देश को बांटने की राजनीति नहीं होनी चाहिए। আমাদের কিছু যারা রাজমিস্ত্রি বলে তাদের নেওয়ার জন্য আবার সারা ভারতবর্ষে ডিমান্ড আছে, কিন্তু আবার কাজের ফ্যাসিলিটি এখানে অনেক বেশি আছে। তাই এখান থেকে গুজরাট থেকে মানুষ এসে এখানে বসেছেন, এখানে বিহার থেকে এসছেন, এখানে ইউপি থেকে এসছেন, এখান থেকে রাজস্থান থেকে অনেক বছর ধরে আসছেন। তো তারাও যারা তাদের আপনি পরিযায়ী শ্রমিক বলুন বা ভিন রাজ্যের লোক বলুন, তারা এখানে এসে কাজ করছে পেটের তাগাদায়। এবার তার মধ্যে কে ক্রিমিনাল আর কে ক্রিমিনাল নয় এটা ডিটেকশন করাটা খুব টাফ। কিন্তু তবুও আমি বলবো যে মুখ্যমন্ত্রী যখন চাইছেন যে তোমরা অস্ত্র যেখান দিয়ে হোক বর্ডারটা যাতে ওরাও সিল করে, ঝাড়খণ্ড হোক বিহার হোক, আর আমরাও এদিকে যাতে ভালো করে চেক করি যাতে এই আর্মস না আসে। এই যে ব্যারাকপুরে যারা এগুলো করছেন তারা অ্যাকচুয়ালি সাপোর্টেড বাই এ সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্ট্রাল এজেন্সিস বা সেন্ট্রালে যারা রয়েছেন পাওয়ারে সেই পার্টি। সেখানে একটা ইলেকশনের প্রথম যখন আমাদের 19-এর ইলেকশনের পরে একটা ভয়াবহ ব্যবস্থা দাঁড়িয়েছিল, সেটাকে আমরা ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক করেছি, মানে মারাত্মক অবস্থা যে কতগুলো খুন হয়ে গেছিল। তা আমরা চাই একটাও খুন না হোক, কিন্তু ক্রিমিনাল তাকে ধরতে পুলিশ আছে এবং পুলিশ তার নিজের কাজ করবে, এটা আমি বিশ্বাস করি। खबर कोनगढ़ से है। पुस्तक मेले के बाहर 3 युवतियों ने एक युवक को जमकर थप्पड़ मारे। युवक का युवती के साथ 5 सालों से विवाहेतर संबंध था। आरोप है कि युवक ने आत्महत्या का वादा तोड़कर उसे ब्लॉक कर दिया। युवती ने युवक पर 3 लाख रुपए मांगने का आरोप लगाया, जबकि युवक ने भी उनसे आरोप लगाए हैं। मौके पर पहुंची पुलिस ने युवक को हिरासत में लिया और दोनों पक्षों को थाने बुलाया। शिकायत मिलने पर कार्रवाई की जाएगी। আপনার দিদি কোথায় থাকে? আপনার কথা শুনবো দাদা, আপনার কথা শুনবো। ও দিদি কি হয়েছে বলুন। আমি সংসার করতাম, আমার বাড়িতে তারপরে আমাকে বললো একটু দিবস করা তারপরে আমি সংসার করবো। করার পর আমি সব যোগাযোগ রেখেছি, সব করেছে, সব বাসা থেকে সব করতো। যে ওর বাড়ির ফ্যামিলিও পেয়ে গেছে, বাড়ির ফ্যামিলি পাওয়ার পরে ও দিবস করে পালিয়ে গেল। তারপরে আবার আসলো, আবার আমার সাথে 5 বছর যোগাযোগ করলো। যোগাযোগ করার পরে তারপরে আবার আসা যায়, তারপরে দিবস করে আসে আবার চোখে স্ট্রোক করেছে। ওর বাড়িতে আমি এসে রান্না বান্না সব করলাম, তাই বাড়ির লোককে পেলে আমাকে ভুলে গেল, সব জায়গাতে ব্লক করে দিয়েছে। কোথায় বাড়ি আপনার? কোথায় বাড়ি? অন্যগড়ে। কোথায় ছেলেটির বাড়ি কোথায়? कृष्णानगर में 2021 की एक घटना में गैंगरेप के बाद आत्महत्या करने वाली महिला के 5 आरोपियों को फास्ट ट्रैक कोर्ट ने दोषी ठहराया है। महिला को उसके दोस्त का नाम लेकर एक खाली घर में बुलाया गया, जहां 500 ने मिलकर उसका गैंगरेप किया। घटना के बाद महिला ने अपने पति को जानकारी दी, लेकिन सामाजिक अपमान के डर से उसने आत्महत्या कर ली। जिला सत्र न्यायालय ने भारतीय दंड संहिता की विभिन्न धाराओं के तहत सजा सुनाई है। কি হয়েছিল, ছেলেরা আমাদের গুড ফাইট বলে একটা অনুষ্ঠান হয়, রাতের বেলা কীর্তন পাঠ হয়েছিল। আমাদের 4টে ছেলে ঘরে ঘুমাচ্ছিল। ওই মহিলা একটু নোংরা ছিল, ও কোথায় যেত।
তার আগের দিন প্রসেনজিৎ বারুইর সাথে আমাদের যেখানে অনুষ্ঠান হচ্ছিল, প্রার্থনা হচ্ছিল, ও মদ খেয়ে ওখানে গন্ডগোল করে। বাকি ছেলেরা তাকে ওখান থেকে বার করে দেওয়াতে তাদের সাথে একটুখানি কথা কাটাকাটি হয়। তারপরে ওর বউ জোর করে বাড়িতে নিয়ে যায়, ওর বউকে মারধর করার পর পরের দিন আবার এই ছেলেগুলোর নামে উল্টোপাল্টা বলে, ওখানেও একটা গন্ডগোল হয়। পরে ওর বউকে মেরে বাড়িতে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওই যে মদ ফদ খেয়ে ওর গায়ে আগুন ধরিয়ে দেয়। এবার পরে প্রসেনজিৎ বারুই থানাতে অভিযোগ করেছে যে ভোর 5টার সময় ওর বউ রেপ হয়েছে, 5টা ছেলে রেপ করেছে, আর ও 3টের সময় গায়ে আগুন দিয়ে পুড়েছে নাকি মরেছে কখন জানি না, পুলিশও জানে না। তখন রাত 9টা সাড়ে 9টার দিকে আমার বাড়িতে পুলিশ আইসিরা আসে। আমি পুরো ঘটনা বলি। আর সঙ্গীতা বারুই সম্পর্কে আমার বোন হয়, আমার গ্রামের মেয়ে। সে আমার বাড়িতে সবসময় আসা যাওয়া ছিল। সে এর আগেও অনেকবার গায়ে কেরোসিন ঢেলেছে, আমি পয়সা দিয়েছি, তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছি, আর তাকে সবসময় আমি সান্ত্বনা দিতাম। আজকে তারা এত বড় মিথ্যে কথা বলে এইসবগুলো ফাঁসালো আমাদের ছেলেকে। আর তারপর প্রসেনজিৎ বারুই আজ 3 থেকে 4 বছর আগে প্রথম বউকে মেরে দেয় গলায় ফাঁস দিয়ে, 4 বছরের একটা বাচ্চাকে গলায় ফাঁস দিয়ে, পেটে 7 মাসের বাচ্চা ছিল তাকেও মেরে দেয়। দ্বিতীয় বউ একেও গায়ে কেরোসিন বাড়িতে ও মদ্য অবস্থায় ওর গায়ে কেরোসিন ঢেলে মেরে দেয়। সঙ্গীতা বারুই একাধিক আমাকে ফোন করে জানিয়েছিল যে দিদি প্রসেনজিৎ আমাকে বারবার অত্যাচার করছে আর বলছে যে তুই মর আর এই ছেলেগুলোর নাম বলে দেয়া। আমি কিন্তু তখন বুঝতে পারিনি ও সত্যি কথা আত্মহত্যা করবে বা ওকে এটা করাবে, নাহলে আমি তখন সবকিছুই রেকর্ডিং করে রাখতাম। ফাঁসিয়েছে 5টা ছেলেকে, বাবাইকে, পিন্টুকে, রোমিওকে, রনিকে আর রবিকে। কত সালে ঘটনা এটা 22 সালে। 2022 সালে কোথাকার ঘটনা? আমাদের মুক্তিনগর চার্চের পাশে। আয়ু গিয়েছিল, কোনো কিচ্ছু পাইনি। পাড়ার লোক যারা সাক্ষী দিতে এসে কোনো কিছু পাইনি, মেডিকেলেও কোনো কিচ্ছু নেই। শুধু সঙ্গীতা বারুইকে এটা শিখানো পড়ানো করেছিল আমাদের পাড়ার ছেলেপিলেরা। আমাদের সাথে প্রচুর টাকা চেয়েছিল, আমরা দিতে পারিনি। আমরা জানি আমাদের ছেলেরা নির্দোষ, ওরা সসম্মানে বাড়িতে আসবে, এইটা আমাদের কাছে একটা জেদ ছিল। হ্যাঁ, এই সমস্ত কিছু সব ষড়যন্ত্র করে আমাদের উজ্জ্বল বিশ্বাস এসেছিলেন, উনি আমাদের কর্ণপাত করেন। ওনার কাছে আমরা 5-7 বার গিয়েছিলাম, উনি কর্ণপাত করেননি। আমাদের পাড়া থেকে এইসবগুলো সব তৈরি করে দিয়েছিলেন। আমরা জানি, আমি চম্পা বিশ্বাস বলছি, আমি এই কেসের সব থেকে আমি কাছের লোক ছিলাম। আমি তাকে বাড়িতে নিয়ে এসেছিলাম, আমি তাকে খাইয়েছি, তাকে সান্ত্বনা দিয়েছি সে যেন আত্মহত্যা না করে। আর সব থেকে বড় কথা, ভোর 5টার সময় রেপ হয়েছে 5টা ছেলে, বেলা 3টের সময় গায়ে কেরোসিন দিয়েছে। সত্যি কথা, যদি তাকে 5টা ছেলে রেপ করতো, সে যদি শক্তিনগর যেত, মেডিকেল করতো, অনায়াসে আমাদের ছেলেরা তো তখনই সাজা পেত। কেন আগে 4টে বছর তাদের জীবন থেকে নষ্ট করা হলো, আর কেন এই মিথ্যে কথাগুলো বলে আমাদের ছেলেদের সাজা দেওয়া হলো? এটা আমরা বিচার চাচ্ছি মাননীয় মন্ত্রীদের কাছে বা জজের কাছে। এইটা আমাদের বক্তব্য। আপনার নাম? আমার নাম চম্পা বিশ্বাস। অভিযুক্তদের নাম কি আছে? বাবাই বিশ্বাস, রোমিও বিশ্বাস, পিন্টু বিশ্বাস, রনি বিশ্বাস, রনি বৈরাগ্য। কোনো ছেলে ছিল না, আমি বলছি, আমি ছিলাম সেই জায়গায় যে গন্ডগোল হয়েছে সেখানে। গ্যাং রেপ দিয়েছে। আর ওর স্বামী আবার বিয়ে করেছে, কেস 4 মাস হয়েছে, ও বিয়ে করেনি, এখান থেকে পালিয়ে গিয়েছে। 376D এবং 306 আইপিসিতে দোষী সাব্যস্ত করে তাদের সাজা ঘোষণা হলো। সাজাটা পরে বলছি। 5 জনা হচ্ছে পিন্টু বিশ্বাস, বাবাই বিশ্বাস, রোমিও মণ্ডল, রনি বৈরাগী, বিশ্বজিৎ, আর হচ্ছে এরিয়ার বিশ্বজিৎ, রনি বৈরাগী বিশ্বজিৎ, অভিজিৎ মণ্ডল এলিয়াস অভি মণ্ডল। সাহেব হচ্ছে হলো 376Dতে লাইফ ইমপ্রিজনমেন্ট 20,000, অনাদায়ে 1 বছর। সিম্পল ইমপ্রিজনমেন্ট 306 10,000 10 ইয়ার্স 10,000 টাকা, অনাদায়ে 6 মাস হচ্ছে হলো সিম্পল ইমপ্রিজনমেন্ট ঘোষণা করলেন। একই সঙ্গে সমস্ত এগুলো দুটো সেকশনারি চলবে, কনকারেন্টলি চলবে। এটা হচ্ছে হলো এসসি নাম্বার 171/7/21, কোতোয়ালি পিএস কেস নাম্বার 329/21, ডেটের 4/4/21। এটা হচ্ছে হলো একটা দিন খ্রিস্টানদের একটা ধর্ম ছিল, 4/4/21 তারিখে খ্রিস্টান ধর্মতে গুড ফ্রাইডের উপলক্ষে হোলি খেলা হতো। সেই সময় ভিকটিম লেডি গিয়েছিলেন, সেখানে প্রেজেন্ট ছিল। রাতে 4:30 ফিরছিল, তখন পিন্টু এই ভিজিদের ডেকে নিয়ে যায়। সেখানে এই 4 জনা উপস্থিত ছিল। সেখানে তাকে ইচ্ছাকৃত বলাৎকার করে। পরের দিন হচ্ছে হলো পরে হচ্ছে হলো মেয়েটা প্রতিবাদ করে, কিছু না হওয়ায় মেন্টাল পেন অ্যান্ড অ্যাগনিতে উনি কমিটেড সুইসাইড।
এবারে কখন মেয়েটা সুইসাইড করছে সেটা বলুন, কখন কি হয়েছে বলুন। হ্যাঁ, কোন ইজলাসে রায় ঘোষণা? এটা রায়টা ঘোষণা হলো এফটিসি লার্নেড সেশন জাজ এফপিসি 1 প্রসেনজিৎ প্রসেনজিৎ কেন আসছে? প্রসেনজিৎ দেব, প্রসেনজিৎ হ্যাঁ, নেই এখানে। কমজিৎ মান্না, আপনার নাম? প্রসেনজিৎ দেবদেব মান্না। আমি গৌতম ভূমি, স্পেশাল পাবলিক প্রসিকিউटर नदिया। खबर अलीपुरद्वार जिले से है। आपको बता दें, जिले के कामाख्या गुड़ी पुलिस चौकी के अंतर्गत विभिन्न क्षेत्रों में पुलिस ने अवैध गांजा खेती के खिलाफ कार्रवाई की है। इस अभियान में पुलिस ने गांजा के पौधों को काटकर नष्ट कर दिया और उन्हें जला दिया। पुलिस के अनुसार इस अभियान में लाखों रुपए मूल्य के गांजे को नष्ट किया गया है। कामाख्या गुड़ी पुलिस चौकी के प्रभारी प्रदीप मंडल के नेतृत्व में यह अभियान चलाया गया। इस दौरान एएसआई प्रियो रंजन दे सहित अन्य पुलिसकर्मी भी मौजूद थे। पुलिस ने बताया कि अवैध गांजा खेती के खिलाफ ऐसे अभियान लगातार जारी रहेंगे। खबर कूच बिहार से है। आपको बता दें, यहां पर पहुंचे भारतीय क्रिकेट टीम के पूर्व खिलाड़ी संदीप पाटिल ने अपनी भावनाएं व्यक्त करते हुए कहा कि उन्हें कूच बिहार आकर गर्व महसूस हो रहा है। उन्होंने बताया कि कूच बिहार के महाराजाओं का क्रिकेट में बहुत बड़ा योगदान रहा। पाटिल ने यह भी साझा किया कि अपने स्कूल के दिनों में उन्होंने कूच बिहार टूर्नामेंट में भी हिस्सा लिया था। संदीप पाटिल 1983 विश्व कप विजेता भारतीय क्रिकेटर टीम का भी हिस्सा थे। वे कूच बिहार जिला क्रीड़ा संघ के 75वें वर्षगांठ समारोह में भाग लेने के लिए पहुंचे थे। इस अवसर पर एक शोभा यात्रा का आयोजन किया गया, जिसमें संदीप पाटिल ने हिस्सा लिया। शोभा यात्रा में उनके साथ कूच बिहार नगरपाल कक्ष चेयरमैन रविंद्रनाथ घोष भी मौजूद थे। सुब्रतो दा का धन्यवाद अदा करना चाहूँगा, जिन्होंने मुझे यहाँ आने का न्योता दिया। बहुत बहुत खुशी हुई। लेट महाराजा कूच बिहार, इनका जो योगदान यहाँ रहा है बीसीसीआई में, भारतीय क्रिकेट में बहुत ही बड़ा योगदान है। और मैं खुद को बहुत भाग्यशाली समझता हूँ कि उनकी कूच बिहार टूर्नामेंट खेलने का भी मुझे मौका मिला। जब मैं स्कूल में पढ़ाई करता था तब कूच बिहार टूर्नामेंट जो थी वो सिर्फ सीमित थी स्कूल के बच्चों के लिए। अभी वो अंडर-19 इंडिया की टूर्नामेंट बन गई है और इसका सचिन तेंदुलकर भी हिस्सा रहा है। अगर मुझे अच्छी तरह से याद है तो सचिन तेंदुलकर के 2014 रन कूच बिहार के बहुत ही मायने रखते हैं, जिसके ऊपर उसका सिलेक्शन हुआ था। और आज ये जो 75 साल ये इनका होने जा रहा है, मैं बहुत बहुत बधाई देता हूँ सुब्रतो दा को, उनकी सारी जो टीम है उनको। और क्रिकेट के खेल में 75 मायने नहीं रखती, 100 मायने रखती है। तो मैं चाहता हूं कि ना सिर्फ 75 वो जो वर्ष आज ये कर रहे हैं, बल्कि आगे चल के 100 का भी आंकड़ा वो पूरा करे। मेरी पूरी शुभकामनाएं हैं। और मैंने सुब्रतो दा को भी बोला है, रविंद्र दा को भी बोला है, जो काम मैं कोलकाता में कर रहा हूँ, जो कुछ अनुभव मेरे पास है मैं वहाँ बांट रहा हूँ। ये मेरा सौभाग्य रहेगा कि अगर मैं यहाँ आके भी आपकी जो डिस्ट्रिक्ट है नॉर्थ ईस्ट के, इनके साथ भी काम करूँ, इनकी अगर मदद कर पाऊँ तो मुझे बहुत खुशी होगी। धन्यवाद। सर, बात बोले जो आप यहाँ पे भी आके काम करना चाहते हैं, अगर यहाँ पे कोई एकेडमी का सोर्स रहे तो क्या यहाँ पे कोई एकेडमी करने का? देखिए, नॉर्थ ईस्ट की सबसे बड़ी खामियां रही है, जब मैं एनसीए का डायरेक्टर था तब पूरे नॉर्थ ईस्ट में मैं घुमा था, और जो सुविधा होनी चाहिए, जितनी सुविधा बाकी अन्य बड़े बड़े शहरों में है, वो सुविधा यहाँ नहीं है। तो हमारी कोशिश तभी बीसीसीआई के साथ वही थी कि सुविधा प्राप्त करें। और जो काम मैं कोलकाता में एथलीट स्पोर्ट्स रांची ग्रुप की तरह से कर रहा हूँ, एकेडमीज बना रहा हूँ, कोचिस के कोर्सेज कर रहा हूँ, अगर कोचिस को अच्छी ट्रेनिंग मिले तो वो अच्छे बच्चे तैयार कर सकते हैं। तो मेरी यही मैं यही चाहता हूँ कि अगर आप मेरे और मेरी टीम जो है बीसीसीआई के सारे जो लोग हैं वो मेरे साथ हैं, जो बीसीसीआई के लिए काम कर चुके हैं, 1-2 साल नहीं बल्कि 40 साल काम किए हैं। दिनेश नानावटी हो, गौतम शोम हो, मैं खुद हूँ। तो हम यही काम कर रहे हैं बंगाल में, राजस्थान में, दिल्ली में। और हम चाहते हैं कि अगर यहाँ के नॉर्थ ईस्ट डिस्ट्रिक्ट भी हमें मौका दे तो यहाँ भी हम आके कोचेस के कोर्सेज कर पाएंगे,
जो हाई परफॉर्मेंस लेवल कैंप होते हैं बच्चों के लिए, किस तरह की ट्रेनिंग होनी चाहिए, किस तरह का कैंप होना चाहिए, वो हम यहाँ खुद आके बताएंगे। तो हम चाहते हैं कि इसके बात आगे बढ़े। मैंने सुब्रतो दास से बात की है, मैंने सौरव गांगुली से बात की है, मैंने स्नेहाशीष गांगुली जो प्रेसिडेंट है CAB और उनके साथी जो है उन सारों से बात की है। तो यही मुझे बहुत खुशी होगी अगर यहाँ हमें मौका मिले। आसनसोल में साइबर अपराध के खिलाफ बड़ी कार्रवाई करते हुए पुलिस ने एक ठगी के गिरोह का पर्दाफाश किया है। इस मामले में 10 आरोपियों को गिरफ्तार किया गया, जिनमें 2 महिलाएं भी शामिल है। पुलिस ने आरोपियों के पास से 22 मोबाइल, 2 लैपटॉप और अन्य उपकरण जब्त किए हैं। नामे एकजन कंप्लेंट करेছিল যে রানা মুখার্জি নামে একজন ওকে অনেকবার কন্ট্যাক্ট করেছিল और ওকে একটা বিজনেস অফার দিয়েছিল যে ওই জায়গাটি একটা এয়ারটেল টাওয়ার বসানো হবে এবং তার বিনিময়ে তাকে রেন্ট এবং একটা চাকরি দেওয়া হবে। এইভাবে ওকে লোভ দেখিয়ে বিভিন্ন সময়তে বিভিন্ন অ্যাকাউন্টে 24,22,000 টাকা ট্রান্সফার করা হলো। এই ঘটনাটি ভিত্তিতে 5 মার্চ 2023 সালে আসানসোল নর্থ থানাতে একটা স্পেসিফিক FIR রেজিস্টার করা হয়েছিল এবং একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হয়েছে আন্ডার সেকশন 420, 406 and 120B IPC। পরে আরও গম্ভীর তদন্ত করার জন্য এই কেসকে আসানসোল সাইবার থানাকে ট্রান্সফার করা হয়েছিল। পরে টেকনিক্যাল এবং বিভিন্ন সোর্স মাধ্যমে সাইবার থানা টিম পুরো গ্যাংকে ডিটেক্ট করেছে এবং গতকাল श्यामनगर, मध्यमग्राम, बागुहाटी एवं दमदमते 5 जगह मल्टीपल रेड्स गतकाल ऑर्गेनाइज करा হয়েছিল এবং রেড থেকে আমরা 10 জনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং 20 ল্যাপটপ, 20 মোবাইল, 22 মোবাইল, 2 ল্যাপটপ এবং অনেকগুলি ফর্জ ডকুমেন্টস এবং একটা ডায়েরি উদ্ধার করা হয়েছে। আজকে আমরা এই 10 জন অ্যাকিউজকে পুলিশ কাস্টডি নেওয়ার জন্য ব্লেন্ডেড কোর্টে ফরওয়ার্ড করছি এবং পুলিশ কাস্টডিতে আমরা ইন্টেন্সিভ জিজ্ঞাসাবাদ করব এবং যারা এই গ্যাংতে और জড়িত আছে তাদেরকেই অ্যারেস্ট করব। এখানে মোডাস অপারেন্ডি আছে, মেনলি এরা সিরিজ নাম্বার ধরে সাধারণ মানুষকে এজ আ टाटा कैपिटल या बजाज फाइनेंसे ऑफिशियल नामे कॉल करतो, आबार कॉल करतो एयरटेल, वोडाफोन, जियो कंपनी ऑफिशियल इम्पार्सोनेट करे हिसाबे कॉल करतो एवं चीट करतो जे लोन सैंक्शन करे देबो या टावर मोबाइल टावर बसाबो एवं ওই টাওয়ার ইনস্টলেশন জন্য একটা চাকরি দেবো और কিছু রেন্টও পাবেন। এই সব লোক দেখিয়ে অনেক জনকে এরা চিট করেছে। এই আমাদের আসানসোল সাইবার থানার জন্য একটা বড় সাকসেস আছে। এই কেসকে আমরা অনেক দিন থেকে ট্র্যাক করেছি। কালকে আমরা সাকসেসফুলি 10 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। এদের মধ্যে মহিলাও আছে? এই 10 জন মধ্যে 2টা মহিলা আছে। এই 10 জন অ্যাকিউজ সবাই নর্থ 24 परगना বাসিন্দা, একজন হুগলি বাসিন্দা আছে। सर इन लोगों से पैसे की रिकवरी हुई? नहीं, पैसे की रिकवरी সর মূল যে মাথা তাকে ধরা হয়েছে? হ্যাঁ, তাকে ধরা হয়েছে। ওর নাম সন্দীপ আছে, উনি মেন মাথা আছে। এখানে টোটাল 10টা অ্যাকিউজ আছে। এই 10টা অ্যাকিউজ মধ্যে 5 জন কলার ছিল যারা কল করতো, 2 জন আছে যারা এখানে এই সব ফাইন্যান্সিয়াল ম্যাটার্স, অ্যাকাউন্ট ডিটেলস এই সব মেনটেন করতো। একজন মেন মাথা আছে এই সন্দীপ, যাকে ধরা হয়েছে এবং 2 জন ছিল যারা এই সব মোবাইল নাম্বার, টার্গেট মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস এই সব কালেক্ট করতো। মোবাইল নাম্বার কোথা থেকে পেতো?
शांतिपुर जनरल अस्पताल में महिला डॉक्टर को अस्पताल सुपरिटेंडेंट द्वारा धमकी दिए जाने के मामले में बीजेपी नेत्री और राष्ट्रीय महिला आयोग की सदस्य अर्चना मजूमदार ने अस्पताल का दौरा किया। उन्होंने अस्पताल सुपर और जिला स्वास्थ्य अधिकारी के साथ बैठक की। अर्चना ने अस्पताल में महिला डॉक्टरों के लिए अलग कमरा, शौचालय और स्टिक रोस्टर व्यवस्था जैसे मुद्दों पर चर्चा की। महिला डॉक्टर की शिकायत पर उन्होंने कहा कि सीसीटीवी फुटेज स्पष्ट नहीं है, लेकिन विभाग की जांच शुरू कर दी गई है। उन्होंने ये भी बताया कि महिला डॉक्टर से उनके घर पर बात हुई है और उन्हें अनियंत्रित ट्रांसफर की संभावना पर विचार हो रहा है। এটা নিয়ে সচেতন, সুতরাং একটা সামান্যতম ইয়ে হলেও আমাদের এখন মনের মধ্যে একটা সংকোচ, আমরা তাই জন্য সব ব্যাপারে খেয়াল রাখি। এখানে এসে সরজমিনে দেখে গেলাম, ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলে গেলাম, হাসপাতালের যে পেশেন্ট দেখা ডিপার্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এগুলোর উপরে একটা ইন্সপেকশন হলো, রিপোর্ট জমা দেব ডিপার্টমেন্টে এবং সব জায়গায়। আমি যে জায়গাটায় জোর দিচ্ছি যে মেয়েদের স্পেশালি ডাক্তার মহিলা বা নার্স তাদের যেন থাকাটা, তাদের জন্য আলাদা করে একটা রুম এবং অ্যাটাচ টয়লেট, তার বাইরে একটা সিসিটিভি, তার ভেতরে পর্যাপ্ত পরিমাণে লাইট এবং বাইরে সিকিউরিটি গার্ড, একটা সিকিউরিটি সেফ এনভায়রনমেন্ট না দিলে মেয়েরা কাজ করতে পারে না, সেটা যাতে কর্তৃপক্ষ হেলথ ডিপার্টমেন্ট তৈরি করে তার উপরে জোর দিয়েছি। আর যে ছোটোখাটো অ্যালিগেশনগুলো ছিল, রস্টার কাউকে বেশি দেয় কম দেয়, দেখুন যে সুপার তার কিন্তু রাইট আছে, সে তার মতো করে হাসপাতাল চালাবে। তবে কিছু কিছু ভুলভ্রান্তি থাকলে সেগুলো শুধরাবার জন্য বলেছি এবং তার জন্য স্বাস্থ্য দপ্তরও কিছু একটা ওরাও দেখাশুনো করে একটা ডিসিশনে আসবে। তো আমার মনে হয় না হাসপাতাল চালাতে কোনো অসুবিধা হবে। তবে নার্স বা ডাক্তার তাদের সেফটি সিকিউরিটি আমাদের অনলি কনসার্ন, প্রাইম কনসার্ন। এই যে কাদম্বিনী করে দেওয়ার যে ঘটনা বা দ্বিতীয়বার কাদম্বিনী, দেখুন এটা অভিযোগ এসছে এবং অভিযোগটা করেছেন, আর যিনি অভিযুক্ত তিনি ডিনাই করেছেন। এবার এখানে সিসিটিভি ফুটেজে কিছু এরকম নেই, আমি কি বলবো, এগুলো নয়, কিছু তো হয়নি। সুতরাং ভবিষ্যতে যে কিছু হবে না তার এনশিওর করার জন্য আমরা আতঙ্কিত রয়েছে সেই চিকিৎসক। চিকিৎসক এখন আমি তাকে সকালবেলা তার বাড়িতে গিয়ে হালি শহরে দেখা করে এসেছি। ওনার বিশেষ করে পার্টিকুলারলি ওনাকে কিছু ডিউটি নেওয়া নিয়ে রাখা নিয়ে ব্যবহার নিয়ে ওনার কিছু অভিযোগ ছিল, তার সাথে ভালো ব্যবহার করা হয় না বা ডিউটি বেশি দেওয়া হয়, শরীরে অসুবিধা হচ্ছে, পারিবারিক অসুবিধা এগুলো ছিল, এগুলো থাকতেই পারে এবং এগুলো নিয়ে কমপ্লায়েন্স হচ্ছিল না, হাসপাতালে অসুবিধা হচ্ছিল, তার নিয়ে বাদারেবাদি হয়েছে। কিন্তু যিনি সুপার তিনি বলেছেন আমি কিছুই বলিনি এবং ক্যামেরা ফুটেজে কোনো কথা শোনা যাচ্ছে না। সুতরাং জিনিসটাকে আমি তো এগুলো দেখব না, আমি দেখব যে কোনো ক্ষতি হয়েছে কিনা। অভিযোগ যখন হয়েছে এটা স্বাস্থ্য দপ্তরও এর এনকোয়ারি করছে, আমরাও এনকোয়ারি একটা রিপোর্ট আমার ডিপার্টমেন্টে সাবমিট করব, যা যা পেয়েছি যা যা দেখছি। আর আশা করব ভবিষ্যতে এরকম অ্যালিগেশনও না আসে, আশার পরিবেশ না থাকে। সিএমওএইচ এসছেন, সিএমওএইচ যথেষ্ট এই ব্যাপারে সচেতন এবং তারা নতুন করে মহিলাদের জন্য ঘর এবং নার্সদের জন্য রাতে থাকার সিকিউরিটি, বাইরে বাড়ানো ক্যামেরা দেওয়া, লাইট দেওয়া, অ্যাটাচ টয়লেট দেওয়া, ভেতরে খাবার ব্যবস্থা যাতে চালু থাকে, এগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে এবং সেফ সিকিউর এনভায়রনমেন্ট ফর ওমেন টু ওয়ার্ক অ্যাট নাইট রাউন্ড দ্য ক্লক এটা হবে। বলছি সুপারের বিরুদ্ধে এর আগেও একজন ডাক্তার অভিযোগ করেছেন এবং তিনি চলেও গিয়েছেন এখান থেকে, এই অভিযোগ ওনার শুধু নয়, হাসপাতালের স্টাফেদেরও অভিযোগ ওনার বিরুদ্ধে বারবার উঠে আসছে। দেখুন কারো ব্যক্তিগত অভিযোগ, এগুলো হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশন আছে। সুপারের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার উপরে সিএমওএইচ আছে, সিএমওএইচের বিরুদ্ধে অভিযোগ থাকলে তার উপরে ডিএইচএস আছে। সুতরাং সিস্টেম ইজ দেয়ার। ম্যাডাম স্পেশালি আমাদের এখানে যে লেডি ডক্টরস বা নার্সিং স্টাফ যারা রয়েছেন তাদের সেফটি সিকিউরিটির ব্যাপার নিয়ে এবং হাসপাতালের আদার সার্ভিস এবং আপনার তাদের যে আমাদের যে রাত্রিরের সাথী প্রোগ্রামটা হচ্ছে সেটার জন্য আমরা যে লেডি নার্সিং স্টাফ বা ডক্টরসের জন্য একটা রাত্রে শোয়ার জায়গা এবং অ্যাটাচ টয়লেট এইগুলো আমাদের এখানেও একটা হচ্ছে, প্রতিটা সাব ডিভিশনেই হচ্ছে এবং স্টেট জেনারেল হসপিটাল হয়েছে, ডিস্ট্রিক্ট হসপিটালে হয়েছে। এখানে আমরা
সিকিউরিটির জন্য যেমন আমাদের সিকিউরিটি পার্সোনাল আছে, ইন অ্যাডিশন টু দ্যাট পুলিশের একটা আউটপোস্ট হওয়ার কথা, এখানে সেটা হয়েছে। হ্যাঁ, পুলিশ আউটপোস্ট নেই, সেটা ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিভিশন হসপিটাল কিছু আছে, নবদ্বীপে আছে, রানাঘাটে আছে, ডিস্ট্রিক্ট হসপিটালে তো একদম ইয়েতেই আছে, এই আর কি ম্যাডাম। আর তাছাড়া হাসপাতালের ওভারঅল যে আইপিডি, ওপিডি, ইমার্জেন্সি সার্ভিস, লেবার রুম ইত্যাদি নিয়ে কথাবার্তা উনি বলবেন এবং উনি অ্যাডভাইস দেবেন, এবং যে জায়গাগুলো দেখবেন সেইগুলো আমিও যাচ্ছি ওনার সঙ্গে, দেখে তারপরে। মাঝে তো একজন চিকিৎসা নিয়ে সমস্যার কথা উঠেছিল, তিনি বলছিলেন অনকলের কোনো ব্যবস্থা নেই এখানে, সেটা নিয়ে কি কোনো কথা? না, সেটা তো বলে দিলাম যে তো রুম ইজ মানে রানিং, প্রসেস ইজ রানিং, এখনও থাকার একটা জায়গা আছে, সেখানে তো অন্যান্য সবাই থাকে, আমাদের সিস্টেম একটা আছে, সেই সিস্টেমে আমরা চলছি। বলছি আপনি আমার থেকে। खबर बांकुड़ा से है। केंद्र सरकार के सदस्यता अभियान के तहत विष्णुपुर संगठनात्मक जिला बीजेपी 1 लाख सदस्य बनाने के लक्ष्य को पूरा करने में विफल रही। इसी लक्ष्य को पूरा करने के दबाव में बुधवार रात इंदस विधानसभा के बीजेपी विधायक निर्मल कुमार धाड़ा अपने समर्थकों के साथ मंडरा गांव पहुंचे। ग्रामीणों ने विधायक पर जबरन सदस्य बनाने, धमकाने और पैसे का लालच देकर फोन नंबर लेने का आरोप लगाया। नाराज ग्रामीणों ने विधायक को घेरकर विरोध किया और उन्हें गांव छोड़ने पर मजबूर कर दिया। विधायक का दावा है कि ये विरोध नहीं बल्कि टीएमसी के कुछ कार्यकर्ताओं की साजिश है। टीएमसी का जवाब सामने आया। विधायक चुपके से गांव में घुसकर जबरन सदस्य बनाने की कोशिश कर रहे थे, इसलिए ग्रामीणों ने विरोध किया। टीएमसी का इससे कोई संबंध नहीं है। দুঃখ বলতে কালকে আমি বাজার থেকে এসে ঘরে এলাম, এসে দেখছি খুব পাড়াতে চেঁচামেচি হচ্ছে। আমি সাইকেলটা রেখে পাড়াতে এলাম, এসে দেখছি খুব চেঁচামেচি হচ্ছে। আমি শুনলাম কিছু মানুষকে যে কী হলো, দিয়ে বলছে কিছু দুষ্কৃতীকে নিয়ে এসে দেখ না মদ খেয়ে রাত্রিবেলায় ঘরে ঢুকে পড়ছে, এটা দাও ওটা দাও করছে। দিয়ে আমি বললাম এমএলএ সাহেবকে যে আপনি রাত্রিবেলায় আমার গ্রামে এলেন কেন, দিনের বেলা আসবেন। কতজন ছিল? ছিল 10-12 জন ছিল। আপনি ওদেরকে চেনেন? না, ওদেরকে চিনি না, বাইরের লোক দেখছে, মুখে ঢাকা দিয়েছে, মদও খেয়ে এসছে, ওই জন্যই গ্রামের মানুষ খুব আতঙ্কে আছে। আপনার নাম? আমার নাম অমিত মাঝি। আপনি কি পদে আছেন? আমি তৃণমূল কংগ্রেসের মেম্বার পদে আছি। ওটা বিক্ষোভ নয়, এরা হচ্ছে কি ওই যে তৃণমূলের মানে ইলেক্টেড নয়, সিলেক্টেড পঞ্চায়েত মেম্বার মাদ্রার অমিত মাঝি আর তৃণমূলের মুখ ঝামটা খাওয়া আর এক নেতা রাজীব গাঙ্গুলি। কারণ এতদিন যাবৎ এই মাদ্রা বুথ তৃণমূল কোনোদিন জিততে পারেনি। আপনারা জানেন যে সারা ভারত জুড়ে আমাদের সদস্যতা অভিযান চলছে। এখানে ওই অমিত মাঝি সিলেক্টেড যে মেম্বার অমিত মাঝি আর এই যে মুখ ঝামটানো যে নেতা, মুখ ঝামটা খাওয়া নেতা, কারণ কোনোদিন এই বুথটা জিতাতে পারেনি, সে তার 3-4 জনকে নিয়ে এসেছে মদ খাইয়ে। এসে ও আমাদেরকে বলছে যে আপনারা এখানে কি করছেন। আমি বলছি কেন, আপনি কি অন্ধ হয়ে আছেন, দেখতে পাচ্ছেন না এখানে সদস্য অভিযান চলছে, তা আপনার কিসের গাপ্ত জ্বালা হচ্ছে? বলছে না এখানে ইয়ে করা যাবে না। দিয়ে ওই রাজীব গাঙ্গুলি আবার মুখে বলতে বলতে বাবু ছবি করছে। এলাকাবাসীর অভিযোগ যে এমএলএ কে দেখতে পাওয়া যায় না এলাকাতে, এ ব্যাপারে কি বলবেন? এলাকাবাসীর অভিযোগ নয়, অভিযোগ হচ্ছে ওই তো কি বললাম, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। কারণ ওই যে বললাম যে মুখ ঝামটা খাওয়া নেতা, সে দেখাতে চাইছে যে আমরা তো এই বুথ কোনোদিন জিতাতে চাই না, জিতাতে পারিনি। তাহলে যদি মানুষকে বিভ্রান্ত করা যায় এই ব্যাপার, কারণ সারা ভারত জুড়ে আমাদের সদস্য অভিযান চলছে, আমাদের প্রায় 4 ভাগের 3 ভাগ করা হয়ে গেছে। তখন বাবুরা মদ খেয়ে এসেছে, এসে ওই নিজেরাই ছবি করছে, দিয়ে আপনাদেরকে ফোনে হয়তো জানাইছে। বলছি কালকে আপনারা কিছুজন মিলে একটা ঘেরাও করেছিলেন, কিসের জন্য? কালকে এমএলএ এসেছিল, এমএলএ এসে বোঝাচ্ছিল কি বুঝাচ্ছেন? সদস্য করার জন্য। তা আমার মনে হয় যে রাতের অন্ধকারে কি জন্য এসেছে, যা যা হবে দিনের বেলা
5 জন এসে দেখবে, তারা বুঝতে পারবে, শুনতে পারবে। এই জন্যে আমরা দাবি করেছিলাম। তো এই যে দাবি করলেন, তারপরে কি বললো? তারা বললে যে ভয়খান কিছু নাই, আমরা যে আমরা খবর দিতে এসছি, খবর নিতে এসছি, সেইগুলো আমাদের দাও। আমরা সব কিছু দিতে পারবো না। আপনার নাম? আমার নাম কাশীনাথ মাঝি, বাড়ি? মান্দ্রা দক্ষিণ পাড়া। বলছি কালকে কি ঘটনা ঘটেছিল? ঘটনা এমনি সুর করে এলো, বাঁচাবাচি করে ঘর নিচ্ছে, মানে আমাদের বাড়িতেও ঢুকে নাই। দিয়ে এক ঘরে ঢুকলো, ঢুকে বলছে আমরা এমএলএ লোক ওখান থেকে উপর থেকে এসছি, আমরা 3000 টাকা করে দেবো মোদি বলেছে, তাহলে তোমাদের ফোন নাম্বার গুলো দাও। দিয়ে ফোন নাম্বার নিলে, দিয়ে বলে এটা কি, দিয়ে বলছে কি হবে না, এটা একটা এটিএম কার্ড হবে না, এটিএম কার্ড ধরে 3000 টাকা করে দিয়ে পাঠাবো। দিয়ে বয়সটা পর্যন্ত জিজ্ঞেস করে নিচ্ছে যে কত বয়স, তখন বলছে যে এত বয়স করে লিখে নিল, লিখে ফোনে তো করে নিল, ক্যামেরা করে নিল, নিয়ে বলে এটি এটিএম কার্ড হবে, এর থেকে সবাইকে টাকা পয়সা দেওয়া হবে, আমরা ওই লিগে করতে এসেছি, সব ঘর লোক ঘুরছে এসে, এরকম করে আমাদেরকে জোর করে দিচ্ছে। আমরা বলবো যে আমাদের ফোন নাম্বারও নাই, আর আমরা দিতেও পারবো না। কতজন এসেছিল? এইলো জুনা 5 এইলো, এইভাবে বুঝাচ্ছে, এসে বুঝাচ্ছিল। আপনার নাম? আমার নাম রূপা মাঝি, বাড়ি? দক্ষিণ মান্দ্রা। চাষিরা বলছেন যে তিনি এলাকায় প্রলোভন দেখাচ্ছেন, সন্ত্রাস সৃষ্টি করছেন, টাকা পাইয়ে দেওয়ার লোভ দেখাচ্ছেন, ফোন নাম্বার নিচ্ছেন, কি বলবেন? না, এগুলো সব মিথ্যে অভিযোগ, কারণ এর কোনো প্রমাণ বা আপনার মানে কেউ দিতে পারবে না, কারণ বিধায়ক সেসব কথা কোনোদিনই বলবেন না। সদস্য সংগ্রহ চলছে, সেভাবে তিনি সদস্য সংগ্রহ করতে গেছেন। এখানে যা নর্মস আছে তিনি সে কথাই বলবেন, এটাই স্বাভাবিক। এরপরে তৃণমূল মানে পরিচালিত কিছু লোক কিছু রকম অভিযোগ করবে, ওটা ব্যাপার না। কিন্তু আপনি যে বললেন যে দিনের বেলা রাত্রেবেলা, দেখুন সদস্য কম হয়েছে বলে আরও বেশি করে পরিশ্রম করে যত তাড়াতাড়ি করা যায় সেই টার্গেটটা ফিল আপ করার জন্য হয়তো দিন রাতের ব্যাপারটা, রাত বলতে তো গভীর রাত কিছু নয়। তো এখানে আমাকে রাত্রি 8টার সময় যদি কোনো জায়গায় পশ্চিমবঙ্গের কোনো জায়গায় নিরাপদ না হয়, তো তার জন্য বিধায়ক দায়ী নন, তার জন্য সরকার দায়ী, যেন যারা প্রশাসন চালাচ্ছে তারা নিরাপত্তা দেওয়ার কথা আর কি। ঠিক আছে, সেখানে একজন বিধায়ককে দেখে আমার কথা হচ্ছে তারা আতঙ্কিত হচ্ছেন, যদি হয়ে থাকেন তার মানে চিন্তা করুন যে পশ্চিমবঙ্গের নিরাপত্তাটা কোথায় গেছে। তো আজকে আমার কাছে তৃণমূল সবসময় চাইছে যাতে মানুষকে ভারতীয় জনতা পার্টির কর্মী এবং বিধায়ক এদের থেকে সম্পূর্ণ আলাদা করে রাখা যায়। কারা বিক্ষোভ দেখালো বিধায়ককে? তৃণমূলের যারা লোকজন তারা দেখাবে, কারণ তারা তো চাইছে যে ভারতীয় জনতা পার্টির যারা বিধায়ক বা এমপি বা জনপ্রতিনিধি কর্মী তারা যেন সাধারণ মানুষ থেকে সরে থাকতে থাকে। কিন্তু এলাকার মহিলারা বলছে যে বিধায়ক এসে টাকার লোভ দেখাচ্ছে এবং তাদের ভয় দেখাচ্ছে, তারপর ফোন নাম্বার কালেকশন করছে। দেখুন, এগুলো হচ্ছে থ্রেট কালচারের একটা অংশ, যারা পশ্চিমবাংলা জুড়ে একটা থ্রেট কালচার চলে, আপনারা জানেন। এটা থ্রেট তাদেরকে বলানো হচ্ছে, ভয় দেখানো, তাদের ভয় দেখিয়ে বলানো হচ্ছে যে কথাটা না বললে তোমাদের এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। ঠিক আছে, যার জন্য কাজ করতে দেওয়া হচ্ছে না বিধায়কদের, কি বলে আমাদের এমপিদের, আর তো কিছু না। এদের ল্যাডের টাকা দিয়ে কোনো উন্নয়নের কাজ করা হবে না। আপনাদের কত টার্গেট ছিল সদস্য সংগ্রহ? আমাদের 1 লক্ষের মতো টার্গেট ছিল, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। ডিসেম্বরের 31 পর্যন্ত তো শেষ ডেট ছিল না, ওই ডেটটা হয়তো মানে রাজ্য আরো বলতে পারবে যে ওটা আরো বাড়ানো হয়েছে কিনা আর কি। ঠিক আছে, সদস্য সংগ্রহ আমাদের চলছে এখনো পর্যন্ত। আমাদের সদস্য সংগ্রহ করা কি চাপে রয়েছে বিজেপি নেতৃত্বরা? না, চাপের দেখুন, পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যক্রমই কিন্তু চাপের মধ্যেই করতে হয়। এখান থেকে একটা স্ট্রিট কর্নার করতে গেলে হাইকোর্টের পারমিশন নিতে হয়, তো সেখানে আপনার চাপ তো থাকবেই। কারণ সাধারণ মানুষকে তো প্রথমেই বললাম, সাধারণ মানুষকে তো বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা চলছে না। কেন হচ্ছে না সদস্য সংগ্রহ টার্গেট? দেখুন, পশ্চিমবাংলার মানুষ দুহাত ভরে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেয়, তার জন্য ভারতীয় জনতা পার্টির এমপি এমএলএরা এখান থেকে যেতে। ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষকে সম্পূর্ণ প্রশাসনিকভাবে তাদেরকে চাপে রাখা হয়, যাতে এখানে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টির পাশে না যায়, যার জন্য অটোমেটিক্যালি চাপ হয়। সাধারণ মানুষের কাছে নিরাপত্তা নেই, কিছু নেই, তারা বিচার পায় না, চাপ থাকবে। আপনার নাম পরিচয়? আমার নাম দেবপ্রিয় বিশ্বাস, আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় ভারতীয় জনতা পার্টির মুখপাত্র।
नदिया की कृष्णगंज थाना पुलिस ने आज सुबह परवीन बेगम नाम की एक बांग्लादेशी महिला को गिरफ्तार किया है। महिला ने बताया कि वह मुंबई के कब्रिस्तान इलाके में घरेलू काम करती थी। पुलिस की कार्रवाई के डर से वह भाग कर आई थी। पुलिस ने महिला के पास से 3 मोबाइल, 2 नई घड़ियां और एक कैमरा, आधार कार्ड, पैन कार्ड और भारतीय मुद्रा बरामद की है। पूछताछ में पता चला कि वह 8 महीने पहले उत्तर 24 परगना के बनगांव सीमा के जरिए भारत में अवैध रूप से आई थी। उसका मकसद किसी तरह बांग्लादेश लौटना था, लेकिन इससे पहले ही पुलिस ने उसे पकड़ लिया। महिला का घर बांग्लादेश के नाराइल जिले के कालिया थाना अंतर्गत केरालिया गांव में है। वह कुल 7 लोगों के साथ आई थी, लेकिन बाकी लोग भागने में सफल रहे। पुलिस ने उसे अदालत में पेश किया और सीमा क्षेत्र में बाकी लोगों की तलाश शुरू कर दी गई है। पुलिस का मानना है कि सभी का मकसद गेदे सीमा के जरिए अवैध रूप से बांग्लादेश लूटना था। বোম্বে কোথায় কাজ করতেন? হ্যাঁ, আপনার সঙ্গে আর কারা কারা ছিল? আমার ভাই আইছে আর অন্য জায়গার মানুষ আইছে, আমি ওকে চিনি না। কবে এসেছেন গেদে? কাল গেদে কবে এসেছেন? 2 দিন আইছে ট্রেনে। হ্যাঁ, 2 দিন হচ্ছে আইছে ট্রেনে, আজকে নামেছে। আজকেই নেমেছেন গেদে? ধরলে কোথাতে তোরা এখান থেকে মাছ দিয়ে নামলেন কখন? হ্যাঁ, এখানে নামলেন কোন ট্রেন এলেন? আপনি কোন দিক থেকে এলেন? কোন দিকে আইছে আমি অত চিনি না ভাই, আমার ওই ভাই নিয়ে আইছে। আপনার সঙ্গে কজন ছিল? আপনারা কোথা থেকে এসেছেন জানেন না? কবছর গেছেন এখানে? কবছর গেছেন? কজন এসেছিলেন কবছর আগে বলুন? কে কে এসেছিলেন? কে কে নাম? নাম ওই মেয়ে মানুষ 2-3 জন, ওকে নাম জানি না। আমার ভাই আর আমি, আর ওখানে অন্য জায়গার। ভাইয়ের নাম কি? আমার ভাইয়ের নাম নয়ন। নয়ন কি? শুধু নয়ন? হ্যাঁ, নয়ন। বাংলাদেশে কোন জেলায় বাড়ি আপনাদের? থানা কালিয়া থানা। কালিয়া থানা কোন জেলা? কোন জেলা? কালিয়া থানায়। কবছর বাংলাদেশ থেকে কবছর আগে এসেছিলেন আপনারা উইদাউট পাসপোর্টে? হ্যাঁ। কিভাবে এসেছিলেন? বাংলাদেশে তো ওইভাবে গেছিলাম। বাংলাদেশ থেকে এসেছিলেন কোথা দিয়ে, কিভাবে এলেন? বাংলাদেশে এইভাবে নিয়েছিলাম। কিভাবে এসেছিলেন?